এইবার যদি দাদা না আসে তাহলে জমিদার তো আমাদের গ্রাম থেকেই বের করে দেবে। এবার সে আমাদের একটুও কথা শুনবে না। আজও খুব রেগেছিল, তুমি দেখোনি? আজই তো আমাদের বের করে দিত। চিন্তা করো না মেয়ে, নিলয় বলেছে সে অবশ্যই আসবে, আর টাকাও জোগাড়ও করে ফেলেছে। সে আসলেই জমিদারের সব টাকা ফিরিয়ে দেব, তারপর আর চিন্তার কিছু থাকবে না। দুদিন কেটে যায়। দুদিনের পর হরিপদর বাড়িতে একটা লোক এসে বলে, ওরে হরিপদ, দারুণ ঘটনা ঘটে গেল রে। সেই কারখানায় তোমার ছেলে কাজ করতো, ওই কারখানায় প্রচন্ড আগুন লেগেছিল। সেখানে কাজ করা সবাই খুব দুঃখজনক ভাবে পুড়ে মারা গেছে। খবর এসেছে যে কেউই বাঁচেনি, আর তোমার ছেলেও তো ওই কারখানাতেই কাজ করতো। এটা শুনে হরিপদর উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। 2 দিন পর তাদের গ্রামে একটা লোক সুটকেস নিয়ে আসে। আরে ও ভাইজান, একটু শুনেন তো। বলছি, হরিপদর বাড়ি কোথায়? আপনি কি আমাকে বলতে পারবেন? আপনি কে, আর কোথা থেকে এলেন? এই গ্রামের তো দেখে বলে মনে হচ্ছে না। আপনি তো হয়তো জানেন যে হরিপদর ছেলে কারখানায় আগুন লেগে মারা গিয়েছিল। দুর্ভাগ্যবশত ওর পরের দিনই গ্রামে আসার কথা ছিল। ও অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে অনেক টাকা জমিয়েছিল। সেই সব টাকা নিয়েই বাড়ি ফিরছিল। তার আগেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আর কারখানার মালিকও তাদের পরিবারকে টাকা দিয়েছে। আমি সেই টাকা ওর বাবার কাছেই দিতে এসেছি। এই শুনে জমিদারের মনে লোভ জাগে, আর সে ভাবতে থাকে, কেননা আমি ওকে বলি আমি হরিপদ, আর টাকাটা নিয়ে নেব। যাকে হরিপদ আমার কাছ থেকে টাকা তো ধার নিয়েইছে, সে তো আমাকে টাকা দিতে আসেনি। আমি এখান থেকে টাকাটা তুলে নিই, এতে আমার ঋণের টাকাও মিটবে আর আমার কাজও হয়ে যাবে। এই কারণেই আমাকে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, যেন হরিপদর কাছে পৌঁছতে না পারে। আরে ভাই, আমি হরিপদ, আর যার কথা তুমি বলছো ও আমারই ছেলে ছিল। ভালোই হলো সাহেব, আপনি এখানেই মিললেন, না হলে আমি তো সারাটা গ্রাম ফালতু ঘুরে বেড়াতাম। এই নিন আপনার জিনিস, আমি এখন তাহলে চললাম। এসব বলে সেই লোকটা চলে যায়, আর জমিদার সেই সুটকেস নিয়ে বাড়ি চলে আসে। সুটকেস খুলতেই দেখলো ভরে আছে টাকা। জমিদার তা দেখে খুব খুশি হয়। এখন আমাদের কি হবে? আমরা তো পুরোপুরি নিলয়ের ওপর নির্ভর করেছিলাম, কিন্তু বুঝতে পারছি না ঈশ্বর এমন পরীক্ষা কেন নিচ্ছেন। নিলয় তো আমাদের ভরসা ছিল, ঈশ্বর আমাদের থেকেও তাকে ছিনিয়ে নিলেন। ঈশ্বর এত কঠোর মনের হয় কিভাবে? মাঝে মাঝে মনে হয় ঈশ্বর নেই, থাকলে তো আমাদের সাথে এত কিছু হতো না, যখন আমরা কারোর কিছুই নষ্ট করিনি। বাবাজি, আপনি চিন্তা করবেন না, আমি কাজেও আপনার পাশে থাকবো। আমরা যে কোনোভাবে জমিদারের ঋণ পরিশোধ করবই। আপনি চিন্তা করবেন না, না হলে আপনার স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অনন্যা অন্যদের বাড়িতে কাজ করতে এবং রান্না করতে শুরু করে। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন অনন্যা পানি নিতে জমিদারের কুয়োতে যায়, আর ঠিক সেই দিন জমিদারের বন্ধুর একটা ছেলে জমিদারের বাড়িতে আসে। সে অনন্যার দিকে তাকায় এবং অনন্যাকে পছন্দ করতে শুরু করে। তারপর জমিদারের কাছে বলে, আপনাদের বন্ধু হরিবংশ রায়ের ছেলে আমি, আমার নাম রোহন। আহা রোহন, তুমি কত বড় হয়ে গেছো হে! তোমায় যখন শেষবার দেখেছিলাম তখন তুমি খুবই ছোট ছিলে, তাই তোমার মুখটা একটু চিনতে পারিনি। আচ্ছা বলো তো, তুমি এলে কিভাবে? কাকা, আসলে বাবাজি আমাকে একটা জমির ডিল করতে পাঠিয়েছেন, সেই জমিটাই দেখতে এসেছিলাম। এই ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে তুমি এখন ব্যবসাও সামলাতে শুরু করেছো? হ্যাঁ কাকা, একটু একটু করে আমিও ব্যবসা দেখছি, কিন্তু বাবাজির থেকে বেশি কাজ করতে পারি না। এখন তো তাদের বয়স হয়েই গেছে, বেশিরভাগ কাজই এখন আমি দেখাশোনা করি। এটা তো ভালো কথা হে, খুব ভালো কথা। তোমার থেকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কাকা। আসলে যখন আমি আসছিলাম তখন আমি কুমোর কাছে একটা মেয়েকে দেখেছি। বলতে পারো ওই মেয়েটাকে? মেয়েটা? কোন মেয়েটা? এই তো এখনই যখন আসছিলাম, তোমাদের বাড়ির সামনে যে কুয়ো আছে না, ওই কুয়োর কাছেই আমি একটা মেয়েকে জল ভরতে দেখছিলাম।
আচ্ছা বলতে পারো ওকে? আরে দাঁড়াও রোহন, দাঁড়াও, তুমি বরং একটু আগে চা খাও, আমি গিয়ে একটু দেখে আসি। জমিদার বাইরে গিয়ে কুয়োর দিকে তাকায়। তখন কুয়োর ওপর নিজের মেয়ে রানী তাকে দেখতে পায়। অনন্যা ওখান থেকে তখন চলে গেছে। আরে রোহন বাবা, যে মেয়েটার সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছো সে আমারই মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। আমি ভাবছিলাম, ছেড়ে দাও। আর বলো তো, তোমরা কেমন আছো? রোহন হঠাৎ কথা ঘুরিয়ে দেয়, কিন্তু জমিদার এই কথা শুনে সন্দেহ পায়। আমার মনে হয় রোহন বাবার আমার মেয়েকে ভীষণই পছন্দ হয়েছে। এটা তো খুবই ভালো কথা। আর আমার মেয়ে এত বড় পরিবারে যাবে, তার তো ভাগ্যই খুলে যাবে একেবারে। এত ধনী লোক আর কোথাও পাবো না। এতটা ভেবেই জমিদার মনে মনেই অনেক খুশি হয়ে যায়। তখন রোহন বলে, আচ্ছা কাকা, এখন আমি চলে যাই, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে না না বাবা, একদিন একটু বিশ্রাম করে যাও, একটু গ্রামে সময় কাটাও। শহরে তো প্রতিদিনই থাকো, আমাদের এখানেই থেকে যাও না কয়েকদিন। হ্যাঁ, না কাকা, এবার নয়, পরের বার যখন আসবো তখন থাকবো। এতটা বলেই রোহন ওখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে বাবাকে বলে, আচ্ছা বেটা, তুই কোন মেয়ের কথা বলছিলি রে? বাবা, ও তো তোমার ওই গ্রাম্য বন্ধুর মেয়ে, যার বাড়িতে তুমি আজকে আমাকে পাঠিয়েছিলে। আমি না ওই মেয়েটার সাথেই বিয়ে করতে চাই। আরে বাহ, এটা তো দারুণ খবর। সে তো আমার খুবই ভালো বন্ধু। সে আর তুমি না বলবে না। আমি কালই তার কাছে গিয়ে বিয়ের ব্যাপারে কথা বলবো, আর সেটা শুনে ভীষণই খুশি হবে। পরের দিন রোহনের মা বাবা আর রোহন জমিদারের বাড়িতে আসেন। আরে আমার বন্ধু হরি, অনেকদিন পর আজ দেখা হচ্ছে। তুই তো অনেক বড় মানুষ হয়ে গেছিস রে। মনে আছে আমরা দুজন মিলে ব্যবসা শুরু করেছিলাম? আজ তুই কোথা থেকে কোথায় পৌঁছে গেছিস। আজ তো তুই আমাকে অনেক খুশি করেছিস যে নিজের পুরো পরিবার নিয়ে আমার বাড়িতে এলি। আমি তোর দেখা পেয়ে ভীষণ খুশি রে। আর রোহনের কারণেই আমাদের এখানে আসতেই হলো। আসলে রোহন তোমার মেয়েটাকে খুব পছন্দ করে ফেলেছে এবং সে তার সাথে বিয়ে করতে চায়। সেই কথা বলার জন্যই আমরা এখানে এসেছি। এটা শুনে জমিদার খুব খুশি হয়। হ্যাঁ হ্যাঁ হরি, এটা তো খুব ভালো খবর। তুমি আজ আমার মনটা সত্যি ভালো করে দিলে। আমাদের বন্ধুত্ব আজ একটা আত্মীয়তার রূপ নেবে। এর চেয়ে বড় খুশির খবর আমার জন্য আর কি বা হতে পারে। চলো এখনই তোমার মেয়েকে ডাকো। আমরা তাকে দেখেছি অনেক বছর আগে, তখন সে ওই 5 বছর বয়সী ছিল। ঠিক তখন রুদ্রপ্রতাপ তার মেয়েকে ডেকে বলল, ওরে রানীমা, রানীমা একটু এদিকে আসো তো দেখি। রানী যেই বাইরে আসে রোহন তাকে দেখে হকচকিয়ে যায় এবং বলে, কাকা, যাকে আমি আগের দিন দেখেছিলাম ও তো ওই মেয়েটা না, ও মেয়েটা অন্য কেউ ছিল। এতটা শুনে জমিদার চিন্তায় পড়ে যায়। এ তুমি কি বলছো রোহন? তুমি যাকে আগের দিন দেখেছিলে ওই মেয়েটাই। একটু ভালো করে দেখো, হয়তো তোমার কোথাও ভুল হয়েছে। এ হলো ওই মেয়েটাই যাকে তুমি কুয়োর কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে। না না কাকা, আমার ভালো মতো মনে আছে। হয়তো রোহন ওই ভিখারি হরিপদর মেয়েকে দেখেছে। ওই জন্য ওখানে একটু আগে ও জল দিতে এসেছিল। আর হয়তো রোহন তখন ওকেই দেখেছিল। না না, আমি এমনটা মোটেও হতে দেবো না। আমাকে কিছু একটা করতে হবে। যে করেই হোক হরিপদ আর তার পুরো পরিবারকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। রোহন তার আগে যেন ওই গ্রামে ঢুকে ওকে না খুঁজে ফেলে বের করে, এটাই দেখতে হবে। ঠিক আছে রোহন, যদি এমন কথা হয় আমি নিজে ওই মেয়েটাকে তোমার জন্য খুঁজে এনে দেবো। তুমি একদম চিন্তা করো না। রোহন, তুমি কি বলছো? আমরা তোমার কথা এসেছিলাম, তুমি বলেছিলে যে রুদ্রপ্রতাপের মেয়েকে পছন্দ হয়েছে। আমাদের কিন্তু রুদ্রপ্রতাপের মেয়েকে বেশি ভালো লাগে। আর তুমিও তো জানো না তুমি সঠিকভাবে কোন মেয়ের কথা বলছো। আমাদের তো এই মেয়েটাকেই পছন্দ। আর আমার এটাই ইচ্ছা, আমার বন্ধুর বাড়িতেই তোমার বাগদান হোক। আর রানীতেই বা কি কমতি আছে? অনেক ভালো মেয়ে তো সে। কিন্তু বাবা, আমি ঠিক সেই মেয়েটার সঙ্গে বিয়ে করতে চাই যাকে আমি কুয়োর ধারে দেখেছিলাম। আচ্ছা রুদ্রপ্রতাপ, এবার বরং আমরা চলি। তোমাকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করো ভাই। আরে না হরি, এতে কষ্টের কি আছে? হয়তো আমার শুনতে বা বুঝতে ভুল হয়েছে, কিন্তু আমি চেষ্টা করব যে ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করি। এতটা বলেই হরি আর রোহন তাদের বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে হরি তার ছেলে রোহনকে বলে, আরে রোহন, তুই এসব কি করে ফেললি বলতো? জানি না আমার বন্ধুর কত খারাপ লেগেছে।
কিন্তু বাবা, আমি যে মেয়েটাকে দেখেছিলাম সে রুদ্রপ্রতাপ কাকুর মেয়ে ছিল না, সে অন্য কেউ ছিল। আর বাবা, আমি এমন কাউকে বিয়ে করতে পারবো না। আমি সেই মেয়েটার সাথে বিয়ে করতে চাই যাকে আমি ওই দিন দেখেছিলাম। কিন্তু রোহন, কথাটা সেটা নয়। কথাটা হলো তুই আমার বন্ধুর অপমান করছিস। আর তুই কোন মেয়ের কথাই বা বলছিস? তোর কাছে রুদ্রর মেয়ের থেকে ভালো কোনো মেয়ে আর জুটবে না। তোকে ওর সঙ্গে বিয়ে করতে হবে। না বাবা, আমি রানীকে একদমই বিয়ে করব না। কিন্তু তুই যে মেয়েটার কথা বলছিস তার কোনো খোঁজই নেই। কোথায় খুঁজবি তুই তাকে? বাবা, আমি ঠিক কিছু না কিছু করে তাকে খুঁজে বের করব। ঠিক আছে, যদি তোর এটাই ইচ্ছা হয় তাহলে আমি তোকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে তুই যদি তাকে খুঁজে পাস তাহলে ভালো, নাহলে তোকে ওই জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, আপনি যা মনে করেন। হরিপদকে পুরো গ্রাম সবাই ভিখারি বলে। হরিপদর মেয়েটাকেই পছন্দ করতে হবে। আমি এটা একদম হতে দেব না। হরিপদর মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া। আমি এটা কখনোই হতে দেব না। কোথায় সে ভিখারির মেয়ে আর কোথায় আমার মেয়ে? তারা আমার মেয়েকে এই ভিখারির মেয়ের জন্য ঠকিয়ে দিল। এটা আমি কখনো হতে দেব না। আমার মেয়ের জায়গা ওই ভিখারির মেয়ে কখনো নিতে পারবে না। আমি এমন কিছু কখনোই হতে দেব না। এর আগে রোহন আবার এখানে আসার আগেই আমি হরিপদকে ঠেলে ঠেলে এই গ্রাম থেকে বের করে দেব। তারপর বাধ্য হয়ে ওদের আমার মেয়ের সাথেই বিয়ে করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আহা, আমি তো ভুলেই গেছি। হরিপদ তো ঠিক মতো জানেই না যে তার ছেলের টাকা শহর থেকে একজন লোক এনেছিল। আমি সেটা নিয়ে নিয়েছি। আমি এই সুযোগটাই কাজে লাগাতে পারি। আমি কালই গিয়ে তার পুরো ঋণটা ফেরত দিতে বলবো। এতে অন্যদের সন্দেহ হবে না। আর যদি সে ঋণ না ফেরত দেয় তাহলে তাকে গ্রামের বাইরে তাড়িয়ে দেব। পরের দিন জমিদার রুদ্রপ্রতাপ হরিপদর বাড়িতে যায় এবং বলে, হরিপদ, হরিপদ, বাইরে এসো। বলুন জমিদারজি। হরিপদ, তুমি আমার ভালো থাকার সুযোগ নিচ্ছ। আমি এতদিন চুপ ছিলাম কারণ তোমার ছেলে সদ্য মারা গেছে, আর তার মৃত্যুর কারণে আমি নিজে থেকে আসিনি এখানে। কিন্তু তোমার অপেক্ষা করছিলাম, আর তুমি কিনা আমার ভালো সুযোগ নিচ্ছ। এখন আর আমি কিচ্ছু শুনবো না। প্রথমে আমার সব ঋণ ফেরত দাও। জমিদারজি, এত টাকা আমি এখন কোথা থেকে পাবো বলুন দেখিনি? আমি কিছুই জানি না। আমার শুধু টাকা চাই। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে এই বাড়ি এখনই খালি করে দাও। আমি এটা বিক্রি করে আমার ঋণ আদায় করে নেবো। না জমিদার বাবু, এমন করবেন নি। এতদিন হলো তোমাকে কিছু বলিনি, এর মানে এই না যে তুমি আমার মাথার ওপর বসে যাবে। এখন আর আমি কিছুই শুনতে চাই না। শুধু এই ঘরটা খালি করে দাও আর এখান থেকে চলে যাও। না হলে আমি আমার লোকেদেরকে বলবো তোমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে। চলো বাবা, এখন আর নিজেদের মিথ্যে সান্ত্বনা দিতে পারবো না। আমরা এভাবে কাঠ বেছে আর অন্যের বাড়িতে কাজ করে জমিদারের টাকা ফিরিয়ে দিতে পারবো না। আমাদের এই ঘর ছেড়ে চলে যেতেই হবে। এতটুকু বলেই অনন্যা তার বাবাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দূরের জঙ্গলে গিয়ে একটি ছোট ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করে। আর এটার কারণেই অনন্যার বাবার শরীর খারাপ হয়ে যায়। আর সেই কারণেই অনন্যা কাঠ বিক্রির কাজটা নিজের হাতে নিয়ে বাড়ি চালাতে শুরু করে। আমি কত ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি, আর আমার জন্যই তোমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। বাবা, আপনি এমন কথা বলবেন না। আপনার সেবা করতে আমার কোনো কষ্টই হয় না। আপনার সেবা করা আমার ধর্ম। আপনার সেবা করতে কি কষ্ট হয়? বাবা, আমি খাবার রান্না করে রেখেছি, আপনি খেয়ে নিন। আমি কাঠ ভাঙতে যাচ্ছি, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবো। এতটা বলেই অনন্যা জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। দেখতে দেখতেই সকাল থেকে সন্ধে হয়ে যায়, কিন্তু অনন্যা জঙ্গল থেকে ফেরেনি। এই কারণেই অনন্যার বাবা অনেক কষ্টে পড়ে যায়। হরিপদ বলে, মেয়েটার এখনো তো এসে পড়া উচিত ছিল, সে এখনো আসেনি। হয়তো কোথাও কোনো বিপদে পড়ে গেছে। আমাকে আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। আমি বাড়িতে বসে হাত পা গুটিয়ে থাকতে পারি না। এতটা বলেই হরিপদ অনন্যাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হয়। পথে হরিপদর শরীর খুব খারাপ হয়ে যায় এবং সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। আর তখনই অনন্যা বাড়ি পৌঁছে যায়। ঠিক তখনই রোহন অনন্যাকে খুঁজতে খুঁজতে হরিপদর কাছে এসে দাঁড়ায়। রোহন হরিপদকে তুলে ধরে একটা গাছের নিচে বসিয়ে দিয়ে বলে, আরে বাবা, আপনি এই জঙ্গলে কি করছেন? আপনার তো বয়সও হয়েছে। আর বাবা, আমি আমার মেয়ে অনন্যাকে খুঁজতে জঙ্গলে এসেছিল,
ও কাঠ তুলতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। হঠাৎই আমার মাথাটা ঘুরে গিয়েছিল। চিন্তা করবেন না আপনি, শুধু আমাকে আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক তখনই হঠাৎ রোহন হরিপদকে নিয়ে অনন্যার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর যেই মুহূর্তে রোহনের নজর পড়ে অনন্যার ওপর, তাকে দেখে রোহনেরও একটা ধাক্কা লাগে আর তার মন অনেক খুশিও হয়ে যায়। 1,00,000 ধন্যবাদ ভগবান, আজ তুমি আমার কথা শুনলে। যদি আজ আমি ওই বাবার সাহায্য না করতাম, তবে আমি তাহলে এখান পর্যন্ত আসতে পারতাম না। ধন্যবাদ প্রভু, তুমি আমাকে এই মেয়েটার সাথে মেলাবার ব্যবস্থা করেছো, না হলে আমাকে জমিদারের মেয়ের সাথে বিয়ে করতে হতো। বাবা, আপনি ঠিক আছেন তো? আমি তোমাকে বাইরে খোঁজ করতে গিয়েছিল, জানি না কিভাবে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তখন ওই আমার সাহায্য করেছিল আর আমাকে বাড়ি নিয়ে এসেছে। ও না থাকলে আমার যে কি হতো তা জানি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার বাবাকে সাহায্য করেছেন। আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব। বাবা, আপনি এই গ্রাম থেকে এত বাইরে একটা ঝুপড়িতে কেন পড়ে থাকছেন? তখন হরিপদ তার সব কথা খুলে বলে আর জমিদারের সব দুষ্টুমির কথা শোনায়, আর বলে তার ছেলে কারখানার আগুনে মারা গেছে। এটা শুনে রোহন বলে, বাবা, ওই কারখানাটা আমারই ছিল, আমি তার মালিক। আসলে প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছিল, তাতে অনেক মানুষই মারা গিয়েছিল। কিন্তু আমি ক্ষতিপূরণের জন্য তো সব পরিবারের কাছে 2,00,000 টাকা করে পাঠিয়েছিলাম। আপনারা কি ওই টাকাটা পাননি? এখানে তো কেউই আসেনি, আমাদের কোনো টাকাও মেলেনি। যদি পেতাম তাহলে তুমি ভাবো আমরা এখানে জঙ্গলে কি পড়ে থাকতো। এটা শুনে রোহনের একটু ধাক্কা লাগে। রোহন বলে, এটা কি করে সম্ভব? আমি তো আমার লোককে বলেছিলাম পুরো টাকা পাঠাতে। অবশ্যই কিছু একটা ভুলভ্রান্তি হয়েছে, আমাকে এটা খুঁজে বের করতেই হবে। পরের দিন রোহন তার লোক নিয়ে হরিপদের বাড়িতে যায় আর জিজ্ঞাসা করে, না স্যার, আমি ওই টাকা এদের দিইনি। আমি ওই টাকা হরিপদ নামের একটা লোককে দিয়েছি। সে বলেছিল তার নাম হরিপদ, আর আমি ওই সুটকেস ওর কাছে দিয়ে দিয়েছিলাম। তারপর সেখান থেকে চলে গেছি। আমি জানতাম না সে আমার কাছে মিথ্যে বলছে। আমাকে মাফ করে দিন স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে বলতে পারো ওই লোকটাকে, তুমি যাকে টাকা দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি যদি তাকে একবার দেখি তাহলে তাকে ঠিক চিনে নিতে পারবো। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। পুরো গ্রামে খোঁজ করো যাকে তুমি টাকা দিয়েছিলে, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটার সন্ধান দাও যাকে তুমি টাকা দিয়েছিলে। কিছুক্ষণ পরে সেই মানুষটা দৌড়ে এসে বলে, মালিক, মালিক, আমি খোঁজ নিয়ে এসেছি। ওই লোকটির নাম হরিপদ না রুদ্রপ্রতাপ, সেই গ্রামের জমিদার। সে আমাকে মিথ্যে বলেছিল যে সে হরিপদ, আর সব টাকা নিজের কাছে নিয়েছিল। এত বড় প্রতারণা! আমি ভাবতেও পারি না যে জমিদার এত নিচে নামতে পারে। সে আমার ছেলের সব টাকা নিজের কাছে রেখে দিয়ে আর তার উপরে আমাদের ঘর থেকেও বের করে দিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেবো। জমিদারকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমিই দেখব। তারপর রোহন তার লোকটাকে নিয়ে জমিদারের বাড়ি যায়। জমিদার যখন ওই লোকটাকে দেখে তখন হক্কা বক্কা হয়ে যায়। তখনই ওই লোকটা বলে, সাহেব, এই লোকটাই আমাকে বলেছিল যে ওর নাম হরিপদ। আমি ঠিক এই লোকটাকে টাকা দিয়েছিলাম। এটা শুনে জমিদারের ঘাম ছুটে আসে। সে রোহনের সামনে খুব লজ্জিত হয়ে পড়ে। কাকা, এসব আপনি কি করলেন? আমার তো বিশ্বাসই হয় না যে আপনি একটা গরিব মানুষের অধিকারভুক্ত টাকা ওর থেকে ছিনিয়ে নিলেন। আপনি জানেন নিলয়ের বাবা কত কষ্টে আছেন? আর শুধু তাই নয়, আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েও তাদেরকে এই গ্রাম থেকে বের করে দিয়েছেন। আপনি তো ওই লোকটার থেকে টাকা নিয়েছিলেন, তাহলে আপনি এমনটাই বা কেন করলেন? আমাকে উত্তরটা দিন। বাবা রোহন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম আর আমার মেয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, এজন্য আমি এমনটা করেছিলাম। যখন তুমি ওই মেয়েটার কথা বলেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে সে মেয়ে আর কেউ নয়, অনন্যাই ছিল। তাই আমি এই চালটা চাললাম আর অনন্যা তার বাবাকে গ্রাম থেকে বের করে দিলাম, যাতে তোমার ওই মেয়েটার সাথে দেখা না হয় আর তোমাকে বাধ্য হয়ে আমার মেয়ের সাথে বিয়ে করতে হয়। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। সেই সময় হরিবংশ রায় ওখানে এসে পড়ে।
ওর কাছেও এই পুরো ঘটনাটার খবর যায় আর ও জমিদারকে বেশ কড়া ভাষায় মারধর করে। তারপর রোহন আর তার বাবা অনন্যার বাড়িতে যায়, সব টাকা তার বাবাকে দিয়ে দেয় আর অনন্যার হাতও তার বাবার কাছ থেকে চেয়ে নেয়।